গুড মর্নিং স্টুডেন্টস, তোমাদের সাথে দেখা হলো অনেকদিন পর। আমি আয়েশা সিদ্দিকা, আমি তোমাদের বিজ্ঞান ক্লাসটা নিচ্ছি। তো আজকে আমরা রেড ব্লাড সেল নিয়ে কথা বলি। তোমরা যে রক্ত কণিকা নিয়ে কথা বলো, রক্ত কি বলো তো? আমরা কিসের উপর বেস করে তোমার এই চলাচল করি? মূলত রক্তের উপর। কারণ হচ্ছে আমাদের শরীরে তোমার 90 ভাগ 10 ভাগ ব্লাড আর 90 ভাগ পানি, এবং এই ব্লাডটা মূলত অক্সিজেনের কাজ করে। তো রক্ত যদি অক্সিজেন না এনে দেয়, আমাদের সারা শরীরে প্রবাহিত না করে, তাহলে কিন্তু আমরা সচল কম হই না, আমরা বিছানায় পড়ে যেতে পারি। সো রক্ত একটা ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার বডি। এবং সেটা কীরকম দেখো, এটা এক ধরনের লাল অস্বচ্ছ আন্তঃকোষ লবণাক্ত এবং হাড় টিস্যু। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে 5 থেকে 6 লিটার পর্যন্ত রক্ত থাকে, যেটি মানুষের দেহে মোট ওজনের প্রায় 8%। তার মানে দেখো, আমাদের শরীরে 8% হচ্ছে রক্ত। মানুষ এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর দেহে রক্ত লাল রঙের। রক্তের রসে লাল রঙকে হিমোগ্লোবিন নামক লৌহ ঘটিত প্রোটিন জাতীয় পদার্থ থাকায় রক্তের রং হিমোগ্লোবিনের কারণে রক্তের রং লাল হয়। এবং এই হিমোগ্লোবিনটা মূলত কী করে, তোমার অক্সিজেন সরবরাহ করে। কোথা থেকে? আমাদের হেড টু টো, আমাদের চোখে, মুখে, মাথায়, সারা বডিতে অক্সিজেন সরবরাহ করে হিমোগ্লোবিন। এখন আবার কার্বন ডাইঅক্সাইড, যেটা আমরা নিঃশ্বাসের সাথে কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, সেটাও কিন্তু এই হিমোগ্লোবিন আমাদের শরীর থেকে বের করে দেয়। ফলে এই যে রক্তের যে উপাদান এবং এটা মূলত কীভাবে কাজ করে, সেই সম্পর্কে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। মূলত রক্তের দুটি অংশ, একটা হচ্ছে রক্তরস, একটা রক্ত কণিকা। রক্তরসের মধ্যে তোমার প্লাজমা, রক্তরস বা প্লাজমা আর রক্তকণিকা থাকে। সমগ্র রক্তের 55% হলো রক্তরস আর 45% হচ্ছে রক্ত কণিকা। রক্তরসকে আলাদা করলে একটি হলুদ রঙের বর্ণের দেখায়, এবং কণিকাগুলো এই রক্তরসে ভাসমান অবস্থায় থাকে। তাহলে এখন দেখো, রক্তকণিকা কয় রকম? একটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল, আরেকটা হচ্ছে রেড ব্লাড সেল, আরেকটা হচ্ছে থ্রম্বোসাইটোসিস, যেটাকে বলি আমরা। এটা হচ্ছে লোহিত কণিকা, আরেকটা হচ্ছে লোহিত কণিকা, এটা হলো শ্বেত কণিকা। শ্বেত কণিকা আকারে একটু বড়, হ্যাঁ। তারপর লোহিত কণিকা, তারপর হচ্ছে এটা হচ্ছে অনুচক্রিকা। লোহিত কণিকা কিরকম? লোহিত কণিকাগুলো আকার একটু বড় এবং এদের রং হচ্ছে লাল। আর রক্তরসটা কেমন? রক্তের মধ্যে যেহেতু হলুদ অংশটা প্লাজমা, এটার মধ্যে প্রায় 90 ভাগ পানি, বাকি 10% দ্রবীভূত থাকা বিভিন্ন রকমের জৈব অজৈব পদার্থগুলো থাকে, যেমন খাদ্য সার, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, স্নেহ উপাদান ইত্যাদি। রেচন পদার্থ ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, কিটিনিন ইত্যাদি। প্রতিরক্ষামূলক দ্রব্যাদি অ্যান্টিজেন, অ্যান্টিগ্লুটিনিন, অন্তঃক্ষরা গ্রন্থি বিভিন্ন হরমোন, কোলেস্টেরল, লেসিথিন, বিলিরুবিন ইত্যাদি। এখন আমরা রক্তরসের কাজগুলো কি? রক্তরসের কাজগুলো হচ্ছে রক্তকণিকা সহ রক্তরসের দ্রবীভূত খাদ্যসার দেহে বিভিন্ন অংশে বাহিত হয়। টিস্যু থেকে বর্জ্য পদার্থ নির্গত করে সেগুলো রেচনের জন্য বৃক্কে পরিবহন করে। শ্বসনের ফলে কোষের সৃষ্ট কার্বন ডাইঅক্সাইডকে বাইকার্বন হিসেবে ফুসফুসে পরিবহন করা, রক্ত জমাট বাঁধা প্রয়োজনীয় উপাদান পরিবহন করা, হরমোন, এনজাইম, লিপিড প্রভৃতি বিভিন্ন অংশে বহন করা, রক্তের অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে। সিরাম, রক্ত থেকে রক্তকণিকা এবং রক্ত বাঁধার জন্য যে প্রয়োজনীয় প্রোটিন আছে, সেটাকে শরীরে নেওয়ার জন্য যে তরলটি রয়েছে, তাকে আমরা বলি সিরাম। অন্যভাবে বলা যায়, রক্ত জমাট বাঁধার পর যে হালকা হলুদ রঙের স্বচ্ছ পদার্থ থাকে, সেটাকে আমরা সিরাম বলি। এখন সিরাম মূলত কী করে? রক্ত জমাট বাঁধার পর প্রয়োজনীয় প্রোটিন থাকে, সিরামে সেটি থাকে না। বা আসলে রক্তকণিকা কীরকম? রক্তরসের মধ্যে ছড়ানো, এগুলো হচ্ছে প্লাজমা, আর এগুলো হচ্ছে রক্তকণিকাগুলো। লোহিত কণিকা, শ্বেত কণিকা, তারপর হচ্ছে ছোট ছোট অংশ
লোহিত কণিকার কাজ কি? লোহিত কণিকার কতগুলো কাজ আছে, সেটা কীরকম? এরা লোহিত কণিকা, এটাকে বলবো আমরা এরিথ্রোসাইটিস। শ্বেতকণিকা লিউকোসাইট, এটা আরেকটা নাম। শ্বেতকণিকা আরেকটা নাম হোয়াইট ব্লাড সেল বা আরেকটা নাম হলো লিউকোসাইট। আর রেড ব্লাড সেল বা এটার নাম হলো এরিথ্রোসাইট। আর অনুচক্রিকা হলো থ্রম্বোসাইট বা অনুচক্রিকা। এখন লোহিত কণিকা, লোহিত কণিকা মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং তোমরা জানো যে প্রত্যেকটা রক্তকণিকায় গুরুত্বপূর্ণ। লোহিত কণিকা হলো তোমার মূলত শরীরে অক্সিজেন সরবরাহ করে এবং তোমার এর রং, রক্তের রঙকে লাল রাখে, কারণ এর মধ্যে হিমোগ্লোবিন থাকে, এটাতে নিউক্লিয়াস থাকে না। দেখো এই লোহিত কণিকাগুলো কেমন গুচ্ছাকারে থাকে এবং কোনো নিউক্লিয়াস নেই। লোহিত কণিকাগুলো তোমার লোহিত কণিকা প্রকৃতপক্ষে হিমোগ্লোবিন ভর্তি চ্যাপ্টা আকৃতির ভাসমান ব্যাগ। এই কারণে লোহিত কণিকা অধিক পরিমাণে অক্সিজেন বহন করতে পারে। লোহিত কণিকাগুলোর বিভাজন হয় না। এই কণিকাগুলো সর্বক্ষণ অস্থিমজ্জার ভিতর উৎপন্ন হতে থাকে এবং উৎপন্ন হওয়ায় রক্তরস চলে যায়। উৎপন্ন হওয়ার কারণে রক্তরস চলে যায়। মানুষের কণিকা, লোহিত কণিকার আয়ু প্রায় 4 মাস, অর্থাৎ 120 দিন। মানে 3 মাস পর পর, 4 মাস পর পর লোহিত কণিকা মরে যায় এবং নতুন করে লোহিত কণিকাগুলো উৎপন্ন হয়। এই জন্য মানুষে বলে যে 3 মাস পর পর আমরা রক্ত দান করতে পারি, ব্লাড ডোনেট করতে পারি। তোমরা জানো ব্লাড ডোনেট ইজ এ ক্যাম্পেইন এবং রক্ত 3 মাস পর পর যেহেতু পাল্টায়, আমরা 3 মাস পর পর রক্ত দিতে পারি। এবং স্তন্যপায়ী প্রাণীদের লোহিত কণিকাগুলো উৎপন্ন হওয়ার পর রক্তরসে আসা কণিকাগুলোর নিউক্লিয়াস থাকে। অন্যান্য মেরুদণ্ডী প্রাণী ক্ষেত্রে এরকম ঘটে না, অর্থাৎ এসব লোহিত কণিকাগুলো নিউক্লিয়াস থাকে। লোহিত কণিকা প্লীহাতে সজ্জিত থাকে এবং প্রয়োজনীয় ক্রিয়াতে লোহিত কণিকা রক্তরসে সরবরাহ হয়। বিভিন্ন বয়সে মানবদেহের প্রতি ঘনমিটার রক্তে লোহিত কণিকার সংখ্যা ভিন্ন। যেমন ভ্রূণ দেহে 80 থেকে 90 লাখ, শিশু দেহে 60 থেকে 70 লাখ, পূর্ণবয়স্ক পুরুষ দেহে 4.5 থেকে 5.5 লাখ, পূর্ণবয়স্ক নারী দেহে 4 থেকে 5 লাখ। তাহলে দেখো লোহিত কণিকা কতটা গুরুত্বপূর্ণ এবং লোহিত কণিকার কাজ কী? দেহের প্রতিটি অংশে অক্সিজেন সরবরাহ করা, 1। 2 হলো নিষ্কাশনের জন্য যে কার্বন ডাইঅক্সাইড শরীরে জমে সেটা তারা ফুসফুসে নিয়ে আসে কি? লোহিত কণিকা। হিমোগ্লোবিনের সাহায্যে রক্তের অম্লক্ষারের সমতা বজায় রাখার জন্য বাফার হিসেবে লোহিত কণিকা কাজ করে। এবার আসো তাহলে আমাদের কি পেলাম আমরা? লোহিত কণিকা মূলত কেমন, তাদের রংটা কেমন এবং রং লাল, তারা গুচ্ছাকারে থাকে, তারা প্লীহা যকৃতে থাকে, প্রয়োজন অনুসারে তারা রক্তরসে সঞ্চারিত হয় এবং তাদের কাজ কি? কাজ হলো অক্সিজেন সরবরাহ করা, আবার শরীরে কার্বন ডাইঅক্সাইডগুলো ফুসফুসে নিয়ে আসা। আর হলো হিমোগ্লোবিনের সাহায্যে রক্তের অম্লক্ষারের সমতা রক্ষা করা। তোমরা জানো যে রক্ত কিন্তু যেহেতু লোহিতক পানি, সেই জন্য এটার অম্লত্ব ক্ষারত্ব সমতা রক্ষা করে হলো লোহিত কণিকা। এবার আসো শ্বেতকণিকা। শ্বেতকণিকার কাজ কি? শ্বেতকণিকা হলো এর কোনো আকার নেই। শ্বেতকণিকার কোনো আকার নেই, যে কোনো আকারে হতে পারে, আকারেরা বড়। এদেরকে আমরা আরেকটা নাম আছে লিউকোসাইট। শ্বেতকণিকার নির্দিষ্ট কোনো আকার নেই, এগুলো হিমোগ্লোবিন বিহীন নিউক্লিয়াসযুক্ত বড় আকারের কোষ। শ্বেতকণিকার গড় আয়ু 1 থেকে 15 দিন হতে পারে। হিমোগ্লোবিন না থাকার কারণে এদের শ্বেতকণিকা রক্তকণিকাগুলো ইংরেজিতে হোয়াইট ব্লাড সেল বা আমরা WBC বলি। শ্বেতকণিকার সংখ্যা RBCর তুলনায় অনেক কম। এরা অ্যামিবার মতো আকারে বিভিন্ন আকার হতে পারে এবং এরা কী করে জানো? এরা হলো দেখো যে এরা ফ্যাগোসাইটিস পদ্ধতিতে, ফ্যাগোসাইটিস লোহিত কণিকা শ্বেতকণিকা কী করে জানো? এরকম শ্বেতকণিকাগুলো এভাবে এভাবে একটা ধরো জীবাণুকে ভেতরে নিয়ে এরা কী করে? ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে এটা জীবাণু আর শ্বেতকণিকা। এখন দেখো শ্বেতকণিকাকে আমরা বলি ফাইটার সেল অফ দ্য বডি। শ্বেতকণিকা কী করে জানো? যে শরীরে বিভিন্ন জীবাণু যাতে আক্রমণ করতে না পারে শ্বেতকণিকা বাধা দিতে পারে। যেমন ধরো আমাদের দেশে ফাইটার হচ্ছে আর্মি, তারা যখন আমাদের সীমান্ত অন্যান্য জায়গায় যখন অসুবিধা হয় তখন তারা কিন্তু ফাইট করে মানে প্রতিরক্ষা
বুদ্ধ হিসেবে কাজ করে, তেমনি শ্বেতকণিকাগুলো শরীরের প্রতিরক্ষা বুদ্ধ হিসেবে কাজ করে। তারা কি করে, জীবাণুগুলোকে ভক্ষণ করে থাকে। জীবাণুগুলো জীবাণু আর আর এটা হচ্ছে শ্বেতকণিকা। শ্বেতকণিকা কি করে তোমার, শ্বেতকণিকা ফ্যাগোসাইটোস পদ্ধতিতে জীবাণুগুলোকে ঘিরে ফেলে এবং আস্তে আস্তে নিজের ভেতর নিয়ে নেয় এবং অ্যামিবার মতো তারা সেই জীবাণুকে ভক্ষণ করে ফেলে। ফলে শ্বেতকণিকার কারণে আমরা কিন্তু সহজে দুর্বল হতে পারি না। আমরা যেটা বলি যে ওর প্রতিরোধ ক্ষমতা কম, তাহলে প্রতিরোধ কে করছে, শ্বেতকণিকা প্রতিরোধ করে শরীরকে বিভিন্ন রোগ থেকে আমাদেরকে রক্ষা করে। এবং দেখো, ফ্যাগোসাইটোস পদ্ধতিতে জীবাণুকে ধ্বংস করে শ্বেতকণিকাগুলো রক্তরসের মধ্যে দিয়ে নিজেরাই চলতে পারে, রক্ত প্রাচীর ভেদ করে টিস্যুর মধ্যে প্রবেশ করতে পারে। দেহের বাইরের জীবাণু দ্বারা আক্রান্ত হলে শ্বেতকণিকাগুলো তোমার কী করে, শ্বেতকণিকাগুলো সেই জীবাণুগুলোকে তার শরীরের ভেতরে জীবাণুগুলোকে ভক্ষণ করে ফেলে। ফলে শরীরে অনেকটাই তোমার প্রতিরোধক্ষম হয়ে ওঠে। অসুস্থ মানুষ তখন দ্রুত সুস্থ হয়ে ওঠে। দেহ বাইরের জীবাণু দ্বারা আক্রান্ত হলে দ্রুত শ্বেতকণিকা সংখ্যা বৃদ্ধি ঘটে এবং মানবদেহের প্রতি ঘন মিলিমিটারে রক্তে 4 থেকে 10,000 শ্বেতকণিকা থাকে। অসুস্থ মানবদেহে এর সংখ্যা বেড়ে যায়। শ্বেত রক্তকণিকায় ডিএনএ থাকে। প্রকারভেদ, গঠনগতভাবে শ্বেতকণিকা 3 প্রকার: আগ্রানুসাইটিস বা ডানাবিহীন এবং গ্রানুসাইটিস বা ডানাযুক্ত। আগ্রানুসাইটিস কেমন? এক ধরনের শ্বেতকণিকাগুলো সাইটোপ্লাজম দানাহীন স্বচ্ছ। আগ্রানুসাইটিস শ্বেতকণিকা 2 রকমের, যথা লিম্ফোসাইট ও মনোসাইট। দেহের লিম্ফোনোড, টনসিল দেহ ইত্যাদি অংশে এরা তৈরি হয়। লিম্ফোসাইটগুলো বড়, নিউক্লিয়াস দীর্ঘ, ছোট কণিকা। মনোসাইট ছোট, ডিম্বাকার ও বৃক্কাকার নিউক্লিয়াস বিশিষ্ট বড় কণিকা। লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠন করে। এই অ্যান্টিবডি দ্বারা প্রবেশ করা রোগ জীবাণু ধ্বংস করে। এই জন্য এভাবে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মনোসাইট ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া রোগ জীবাণুকে ধ্বংস করে। গ্রানুলোসাইট, এদের সাইটোপ্লাজম সূক্ষ্ম দানাযুক্ত। শ্বেতকণিকাগুলো নিউক্লিয়াসে আকৃতিবৃত্ত 3 প্রকার: নিউট্রোফিল, ইওজিনোফিল, বেসোফিল। নিউট্রোফিল ফ্যাগোসাইটোস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে। ইওজিনোফিল, বেসোফিল হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত করে দেহের এনার্জি প্রতিরোধ করে। বেসোনোফিল হেপারিন নিঃসৃত করে রক্তকে রক্তবাহিকার ভেতরে জমাট বাঁধতে বাধা দেয়। অনুচক্রিকা, এবার আসো অনুচক্রিকা কেমন। অনুচক্রিকাগুলো মূলত কী করে, আমাদের শরীরে যখন রক্ত বের হতে থাকে, কোথাও যখন ব্যথা পাই আমরা, তোমরা দেখবে জায়গাটা লাল রং হয়ে যায়, জমাট বেঁধে যায়। কেন জমাট বাঁধে বলো তো? এটা অনুচক্রিকার কাজ। এই জমাট বাঁধার কাজ কেন করে? যাতে করে শরীর থেকে রক্ত বের হয়ে না যায়। কারণ আমাদের শরীরে রক্তক্ষরণ হলে তখন অক্সিজেন কমে যায় এবং লোহিত কণিকার পরিমাণ কমে গেলে শরীর আস্তে আস্তে নিভিয়ে পড়ে এবং তাতে করে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। ফলে দেখা যায় অনুচক্রিকা দ্রুত কী করে, রক্ত পড়তে থাকলে তাড়াতাড়ি সেই জায়গাটায় এসে জমাট বেঁধে পারে, একটা জালিকার মতো জমাট বাঁধে এবং তাতে করে রক্ত শরীর থেকে বের হতে পারে না। এই দেখো অনুচক্রিকা কী কাজ করে। অনুচক্রিকাগুলোকে ইংরেজিতে বলা হয় প্লেটলেট। এগুলো গোলাকার, ডিম্বাকার, এই যে এখানে হতে পারে গোলাকার, ডিম্বাকার এবং এটির ভিতরে সাইটোপ্লাজম অংশ, মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু থাকে, কিন্তু নিউক্লিয়াস থাকে না। অনেকের মতো অনুচক্রিকাগুলো সম্পূর্ণ কোষ নয়, এগুলো অস্থিমজ্জা বৃহদাকার কোষের ছিন্ন অংশ। অনুচক্রিকাগুলো গড়াই কতদিন হতে পারে? 5 থেকে 10 দিন। পরিণত মানবদের প্রতি ঘন লিটার রক্তে অনুচক্রিকার সংখ্যা প্রায় 2.5 লাখ। অসুস্থ দেহে এদের সংখ্যা আরও বেশি হয়। অনুচক্রিকার প্রধান কাজ হলো রক্ত তঞ্চন করা, অর্থাৎ জমাট বাঁধা, ব্লাড ক্লটিং করতে সাহায্য করে। কোনো টিস্যু আঘাতপ্রাপ্ত হলে, কেটে গেলে তখন সে জায়গায় কালচে ভাব পড়ে, ওটাই হলো অনুচক্রিকার কাজ। এবং এরা থ্রম্বোপ্লাস্টিন নামক এক ধরনের পদার্থ তৈরি করে। এই পদার্থগুলো রক্তের প্রোটিন থ্রম্বোবিনকে থ্রম্বিনে পরিণত করে। পরবর্তীকালে রক্তরসের প্রোটিন ফাইব্রোজিনকে ফাইব্রিন জালকে পরিণত করে, রক্তকে জমাট বাঁধা কিংবা রক্ত তঞ্চন ঘটায়। ফাইব্রিন এক ধরনের অযৌন প্রোটিন যা দ্রুত সুতার মতো জালিকা প্রস্তুত করে। এটি ক্ষত স্থানে জমাট বাঁধে এবং রক্তক্ষরণ বন্ধ করে। তবে তঞ্চন প্রক্রিয়া হচ্ছে আরও জটিল ও এই প্রক্রিয়া আরও বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, ভিটামিন কে ও ক্যালসিয়াম, আয়রন
জড়িত থাকে। রক্তের সাধারণ কাজ কি বলতো? রক্তের সাধারণ কাজ এক, শ্বাসকার্য। রক্ত অক্সিজেনকে ফুসফুস থেকে টিস্যু কোষে, টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড আবার ফুসফুসে নিয়ে আসে এবং আমরা আবার সেটাকে বাইরে নিঃশ্বাসের মাধ্যমে ফেলে দিই। হরমোন, আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি যে হরমোন নিঃসরণ, তোমরা জানো হরমোনের কারণে মানুষের শারীরিক বৃদ্ধি ঘটে, আবার কেউ কারো কারো বেটে খাটো শরীরে অস্বাভাবিক বৃদ্ধি হতে পারে, আবার কারো কম হতে পারে। এটা পুরোটাই হচ্ছে হরমোনের কারণে, এবং হরমোনগুলো অন্তঃক্ষরা গ্রন্থির মাধ্যমে সারা শরীরে পরিবাহিত হয়ে থাকে। এবার খাদ্যসার, দেহের সঞ্চয় ভাণ্ডার থাকে এবং পরিপাকৃত খাদ্য সার দেহের টিস্যুর কোষগুলোতে পরিবাহিত হয়। বর্জ্য পরিবহন, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলোকে কিডনি বা বৃক্ক পরিবহন করে। এবং উষ্ণতা নিয়ন্ত্রণ, দেহের তাপ বিস্তৃতি ঘটিয়ে দেহের নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। রোগ প্রতিরোধ করে, দেহে জীবাণু প্রবেশ করে, যেটা হলো মনোসাইট ও নিউট্রোফিল জাতীয় শ্বেতকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণুগুলোকে ভক্ষণ করে শরীরকে প্রতিরোধক্ষম করে তোলে। তোমরা দেখো প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের রক্তে বিভিন্ন উপাদানের স্বাভাবিক মান। লোহিত রক্তকণিকা প্রতি ঘনমিটারে 4 থেকে 4.5 থেকে 5.5 লাখ থাকে। তারপর হচ্ছে তোমার শ্বেতকণিকা, সর্বমোট স্বাভাবিক এর শতকরা মান হচ্ছে 40 থেকে 75 অংশ। হিমোগ্লোবিন পুরুষদের থাকে 14 থেকে 46, নারীদের থাকে 12 থেকে 14 গ্রাম। অণুচক্রিকা প্রতি ঘনমিটারে 50,000 থেকে 4 লাখ পর্যন্ত থাকে। অন্যান্য জৈব পদার্থ সিরাম ইউরিয়া 15 থেকে 40, সিরাম কিটিন 0.5 থেকে 1.5, কোলেস্টেরল 0 থেকে 200 মিলিগ্রাম, বিলিরুবিন 0.2 থেকে 1, রক্ত শর্করা স্বাভাবিক সীমা 4 থেকে 6 উপরে বলেই আমরা বলি শরীরে শর্করার পরিমাণ বেশি, যেটাকে বলি আমরা ডায়াবেটিস হচ্ছে। এবং তোমরা জানো ক্রিটিনিন হলো কিডনির এক ধরনের মানে আমাদের শরীরে যে বর্জ্য পদার্থ থাকে সেটা যদি নিঃসৃত ঠিক মতো না করে, তখন ক্রিটিনিন যদি 1.5-এর বেশি হয় তখন বলতে হয় যে কিডনি এফেক্টেড হচ্ছে এবং সেটা সে পরিশ্রুত করতে পারছে না, তখনই আমাদের ডক্টরের কাছে যেতে হয়। আবার ধরো কোলেস্টেরলের পরিমাণ 200 মিলিগ্রাম, এটার থেকে বেশি হয়ে গেলে, কোলেস্টেরল বেশি হয় তখন আমাদের কোলেস্টেরল ওষুধ খেতে হয়। এবার আসে রক্তের অস্বাভাবিক অবস্থা। রক্তের অস্বাভাবিক অবস্থা কি? লোহিত রক্তকণিকা সাধারণত স্বাভাবিকের তুলনায় বেশি বৃদ্ধি হলে সেটা কি হয়? পলিসাইথেমিয়া, এটা এক ধরনের রোগ। এবার আসে অ্যানিমিয়া, যদি লোহিত কণিকার পরিমাণ কম থাকে স্বাভাবিক তুলনায় তখন সেটাকে বলি আমরা অ্যানিমিয়া। হিমোগ্লোবিনের পরিমাণ কম, স্বাভাবিকের তুলনায় কমে যাওয়া, এটা অ্যানিমিয়া। লিউকোমিয়া হচ্ছে হোয়াইট ব্লাড সেলের সংখ্যা, মানে তোমার শ্বেতকণিকার সংখ্যা যদি পরিমাণে বেড়ে যায় তখন ওটাকে আমরা বলি লিউকোমিয়া। যেমন ধর নিউমোনিয়া, প্লেগ, কলেরা প্রভৃতি রোগে শ্বেতকণিকার সংখ্যা বেড়ে যায়, কিন্তু শ্বেতকণিকার সংখ্যা অত্যাধিক হারে বেড়ে গেলে যদি 50,000 থেকে 1 লাখ হয়ে যায় তাহলে ভাবতে হবে লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার। যেটাকে ব্লাড ক্যান্সার বলে কী হয় জানো? হোয়াইট ব্লাড সেল রেড ব্লাড সেলগুলোকে খেয়ে ফেলে, ফলে তখন অক্সিজেনের ঘাটতি দেখা দেয় এবং শরীর স্বাভাবিকভাবে লোহিত কণিকা উৎপন্ন করতে পারে না, তখন এটাকে বলি আমরা ব্লাড ক্যান্সার। লিউকোসাইট, শ্বেতকণিকার সংখ্যা স্বাভাবিকের অবস্থার মান বেড়ে 20 থেকে 30 হয়, তখন সেটা 30,000 হয়, তখন তাকে বলি আমরা লিউকোসাইট। হুপিক কাশি ইত্যাদি রোগে এই ধরনের অবস্থা হয়ে থাকে। থ্রোম্বোসাইট, এই অবস্থা অণুচক্রিকা সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, রক্ত জমাট বেঁধে যাওয়াকে থ্রোম্বোসাইটিস বলে। রক্ত যদি জমাট বেঁধে যায় তাহলে কীভাবে রক্ত চলাচল করবে? তোমরা জানো যে আমি কথা বলছি, আমার সারা শরীর রক্ত সরবরাহিত হচ্ছে। আমরা যখন হাঁটা চলাফেরা করি, আমরা যখন একটু ঘুমিয়ে থাকি তখন আমাদের রক্ত চলাচলটা একটু কম করে, আমাদের শরীরটা চুপচাপ সারা বডি রেস্ট নিতে থাকে। বাট যখনই আমরা ঘুম থেকে জাগি, আমরা যখন আমাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারি তখনই রক্ত চলাচল বেড়ে যায় এবং তখন কিন্তু রক্তের কার্যক্রমও বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে থ্রোম্বোসাইট যদি রক্ত কোথাও জমাট বেড়ে যায় তখন তো তোমার কী হয়? যেমন ধরো আমাদের হার্টের, আমি পরে তোমার এই চ্যাপ্টারে আমরা হার্ট নিয়ে পড়বো,
আমাদের হার্টের ভিতরে কোথাও যদি রক্ত জমাট বেঁধে যায় অথবা শরীরের কোনো অংশে রক্ত জমাট বেঁধে যায়, তখন সেখান দিয়ে রক্ত পাস হয় না এবং প্যারালাইসিস হতে পারে অথবা তোমার হার্ট অ্যাটাক হতে পারে। যদি হার্টের কোথাও রক্ত ব্লক হয়ে যায় তখন সেখান দিয়ে কিন্তু রক্ত পরিবাহিত হবে না এবং আমাদের হার্ট অ্যাটাক হতে পারে। থ্যালামিসিয়া, পারপুরা, ডেঙ্গু জ্বর আক্রান্ত হলে পারপুরা হতে পারে। সেটাতে কী হয়, এই অবস্থা অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায়। থ্যালামিসিয়া যদি পারপুরা হয় তাহলে তোমার অনুচক্রিকা কমে গেলে কি হয়, ব্লিডিং হয়, শরীর থেকে রক্ত নাক দিয়ে মুখ দিয়ে চোখ দিয়ে রক্ত বের হয়, যেটাকে বলি আমার ডেঙ্গু জ্বরে হয়। থ্যালামিসিয়া এক ধরনের বংশগত রোগ। এই রোগে আক্রান্ত হলে ব্যক্তির হিমোগ্লোবিন পরিমাণ কমে যায় এবং রক্তশূন্যতা সৃষ্টি হয়। তাহলে দেখো আমরা কি কি পড়লাম। আমরা কিন্তু অনেকগুলো অংশ আজকে পড়ে ফেললাম এবং তোমরা কিন্তু মোটামুটি বুঝতে পারছো যে রক্ত কিন্তু আমাদের শরীরে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যেখানে হচ্ছে কতগুলো সেল থাকে যেটাকে আমরা বলছি রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, অনুচক্রিকা। এবং এইগুলার কী কী কাজের মতো হোয়াইট ব্লাড সেলের কাজ করছে, রেড ব্লাড মানে অনুচক্রিকার কাজ করেছে, অনুচক্রিকার কাজ করেছে, সে অনুচক্রিকা কী কী কাজ করে, শ্বেতকণিকা কী কাজ করে, অনুচক্রিকা কী কাজ করে, এদের অভাবে এদের সংখ্যা বৃদ্ধি করলে কী কী রোগ হতে পারে সেই সম্পর্কেও আমরা জানতে পারলাম। তাহলে কি হচ্ছে, তোমাদের এতটুকু পড়ার মধ্যে কিন্তু তোমাদের অনেকগুলো প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ। সেটা হচ্ছে রেড ব্লাড সেল কী করতে পারে, হোয়াইট ব্লাড সেল কী করে, অনুচক্রিকা বৃদ্ধি করতে কী করে, সেগুলো কিন্তু তোমরা জেনে যাচ্ছ। এরপরে আমরা যেটা পড়বো রক্তের গ্রুপ। তোমরা জানো যে তো ক্লাস 9-এ তোমরা গত বছর 8-এ কি 9-এ অথবা এবছরে তোমরা যখন টিকা দিচ্ছিলে তোমাদের অনেককে জিজ্ঞেস করা হচ্ছে তোমাদের রক্তের গ্রুপ কী। তোমরা জানো তো অনেকে টিকা দিচ্ছিল, তো টিকা দেওয়ার আগে পরে তোমাদেরকে রক্তের গ্রুপটা জানতে হবে। এই জন্য কারণ হচ্ছে তোমরা জানো যে আমাদের নানা সময় নানা রকম এখন ডাক্তার কাছে যেতে হয়। তো রক্তের গ্রুপটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা রক্ত দিতেও পারি না, আবার রক্ত নিতেও পারি না। ফলে আমাদের রক্তের গ্রুপ জানতে হবে। এখন রক্তের গ্রুপ জানতে হলে তোমাকে জানতে হবে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি। অ্যান্টিজেন কি, এক ধরনের রক্তের সাথে আরেকজন রক্ত মেশানো, সেটি কখনো স্বাভাবিকভাবে মিশে যায় আবার কখনো গুচ্ছবদ্ধ হয়ে যায়, তখন বুঝতে হবে যে অ্যান্টিজেন অ্যান্টিবডি মিলছে না। তাহলে অ্যান্টিবডি হচ্ছে, অ্যান্টিজেন হলো বহিরাগত কোনো বস্তু যা সাধারণত রক্তে প্রবেশ করলে শরীর নিরাপত্তা ব্যবস্থার জন্য ক্ষতিকর মনে করলে সে কী করে, প্রতিরোধ করার চেষ্টা। অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য আমাদের রক্ত যে পদার্থ তৈরি করে সেটাই হচ্ছে অ্যান্টিবডি। এবং অ্যান্টিবডি তোমরা জানো যে আমাদের যে করোনার সময়, গত করোনায় যেটাতে হচ্ছিল যে মানুষের অ্যান্টিবডি তৈরি করতে হয় যাতে করে এটা করোনা ভাইরাসটাকে প্রতিরোধ করে। এবং অ্যান্টিবডি প্রতিরোধ করার জন্য সৃষ্ট অ্যান্টিবডি যখন একই দ্রবণে থাকে তখন একটি বিশেষ ধরনের প্রক্রিয়া ঘটে। অ্যান্টিজেনকে আক্রমণ করার জন্য এই বিক্রিয়াকে অ্যান্টিবডি অ্যান্টিজেন বিক্রিয়া বলা হয় এবং রক্তের মাঝে এই বিক্রিয়ার কারণে রক্তকণিকাগুলো গুচ্ছবদ্ধ হয়ে যায়। 1900 সালে ডক্টর কার্ল ল্যান্ডস্টেইনার পরীক্ষা নিরীক্ষা করে আবিষ্কার করেন বিভিন্ন মানুষের লোহিত কণিকার দুই ধরনের অ্যান্টিজেন পাওয়া যায়। তাই স্বাভাবিকভাবে দুটি অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন মানুষের সিরামে দুটি অ্যান্টিবডি পাওয়া যায়। লোহিত কণিকায় থাকা এই দুটি অ্যান্টিজেনকে এ এবং বি নাম দেওয়া হয়েছে। তোমরা নিশ্চয় বুঝতে পারছো একজন মানুষের রক্তকণিকায় তাহলে এ অ্যান্টিজেন থাকলে তাহলে কী করবে, কোনোভাবেই তার রক্তে এ অ্যান্টিজেনের অ্যান্টিবডি থাকতে পারবে না। যদি এ অ্যান্টিজেন থাকে তাহলে বি অ্যান্টিবডি থাকবে, আর আরেকজনের শুধু যদি বি অ্যান্টিজেন থাকে তাহলে তার অ্যান্টিবডি হবে এ। তাহলে দেখা যায়, দেখো এ অ্যান্টিজেনের অ্যান্টিবডি না থাকলে বি অ্যান্টিজেনের অ্যান্টিবডি থাকে। একইভাবে যে রক্তের কণিকায় বি অ্যান্টিজেন আছে সেখানে এ অ্যান্টিজেনের অ্যান্টিবডি আছে। তাহলে এখন রক্তকণিকার বিষয়টা কি, দেখো অ্যান্টিজেনে অ্যান্টিবডি বুঝতে হলে মানুষের রক্তের গ্রুপকে ভাগ করা হচ্ছে। কয়ভাবে ভাগ করা হচ্ছে? 4 ভাগে। রক্তের গ্রুপ কয়ভাবে ভাগ করা হয়েছে? দেখো রক্তের ব্লাড গ্রুপ, আমরা করবো ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ এ, তারপর গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ এ বি, তারপর হচ্ছে
এটা হচ্ছে গ্রুপ ও। ঠিক আছে, তাহলে দেখো এখানে এই চারটা গ্রুপ এ এ এ এ প্লাস, তারপর আবার এ মাইনাস, এ নেগেটিভ, বি প্লাস বি নেগেটিভ, এ বি প্লাস এ বি নেগেটিভ, ও পজিটিভ ও নেগেটিভ। তাহলে দেখো রক্তের গ্রুপের মধ্যে চারটা গ্রুপ আছে। গ্রুপ এ, এটাতে রক্তে অ্যান্টিজেন থাকে এ, সিরামে এ অ্যান্টিজেন অ্যান্টিবডি নেই, বি অ্যান্টিজেনের অ্যান্টিবডি আছে। গ্রুপ বি রক্তে অ্যান্টিজেন বি, অ্যান্টিবডি হচ্ছে এ, এ অ্যান্টিজেনের অ্যান্টিবডি আছে। এ বি গ্রুপ রক্তে এ এবং বি দুটোই আছে, ফলে এখানে এ বি অ্যান্টিবডি থাকার সম্ভাবনা, ফলে এ বি রক্ত গ্রুপকে বলা হয় সর্বজন গ্রহীতা। মানে এ বি গ্রুপের রক্ত যাদের আছে তারা সব গ্রুপের ব্লাড নিতে পারে, কিন্তু তারা এ বি ছাড়া অন্য কোনো গ্রুপকে ব্লাড দিতে পারে না। এই জন্য এ বি পজিটিভ রক্তদাতাকে বলা, রক্ত এ বি পজিটিভ যাদের আছে তাদেরকে বলা হয় সর্বগ্রহীতা, কিন্তু তারা সর্বদাতা নয়। ও গ্রুপ ও, এটার মধ্যে অ্যান্টিজেন এ কিংবা বি কোনোটাই নেই, সিরামে এ এবং দুটো অ্যান্টিজেনের অ্যান্টিবডি আছে। গ্রুপ ও কে বলা হয় সর্বজন দাতা। এরা কী করে, সবাইকে দিতে পারে, কিন্তু তারা সবারটা নিতে পারে না, শুধু ও রক্তই তারা নিতে পারে। তাহলে আমরা কি পেলাম দেখো, চারটা ব্লাড গ্রুপ পেলাম। চারটা ব্লাড গ্রুপের মধ্যে চারটা ব্লাড গ্রুপ, সেটা হলো কি, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ এ বি পজিটিভ, গ্রুপ ও পজিটিভ। আবার এগুলারে আবার দেখো এ পজিটিভ আছে, এ নেগেটিভ আছে, বি পজিটিভ আছে, বি নেগেটিভ আছে, এ বি পজিটিভ আছে, এ নেগেটিভ আছে, ও পজিটিভ আছে, ও নেগেটিভ আছে। এখন এর মধ্যে এ বি হলো সর্বজন গ্রহীতা আর এ হলো সর্বদাতা। সর্বজন গ্রহীতা এই জন্য কারণ এরা করে কি সবার থেকে রক্ত নিতে পারে, কিন্তু সবাইকে দিতে পারে না। আর ও হলো রক্ত দিতে পারে সবাইকে, কিন্তু সে শুধু ও থেকে নিতে পারে, সেই জন্য ওকে সর্বজন ব্লাড ডোনার বলা হয়। আর এ সর্বজন ব্লাড টেকার, সে নিতে পারবে কিন্তু শুধুমাত্র এ বিকে দিতে পারবে। তাহলে আজকে আমরা এই পর্যন্ত শেষ করি, মোটামুটি এতটুকু হলে আমরা পরবর্তীতে তোমাদেরকে পড়ব যে কীভাবে RH ফ্যাক্টর, মানে রক্তের RH ফ্যাক্টরটা কী এবং সে কীভাবে তোমাদের কাজ করে। আজকে এই পর্যন্তই, আর আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা কী করবে, অন্তত ক্লাসগুলো একটু ফলো করলে, তখন তোমরা বইটা যদি ধরো তখন কিন্তু আমার পড়াটার সাথে ক্লাসে পড়াটা মিলালে দ্রুত তোমাদের পড়াটা শেষ হবে। তোমরা জানো ক্লাসে কিন্তু আমি তোমাদের প্রশ্ন দিতে পারি, তো আজকে আমি তোমাদের 2-3টে প্রশ্ন দিয়ে দিই, তোমরা একটু দেখো আমি প্রশ্ন দিচ্ছি। আমি এই তোমাদের কাজ দিলাম, এটা তোমরা লিখে ফেলবে। আই হোপ তোমরা সবাই লিখেছো, তাই না? তোমরা সবাই এই প্রশ্নটা লিখেছো। আজকের জন্য তোমাদের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করি। ভালো থেকো, আবার দেখা।